কংগ্রেসও মতুয়াদের সঙ্গে সক্রিয়, শান্তনু ঠাকুর সক্রিয় হয়েছে, উনি তো টেন্সের ধারে আছেন। আপনি বলুন বিজেপির আপনি কেন বললেন শান্তনু ঠাকুর সক্রিয় আছে? যে লোকটা পোস্ট দিচ্ছে টেন্সের ধারে, আপনি তবু আপনি বুঝিয়ে ছাড়বেন যে মতুয়াদের স্বার্থে বনগায় সক্রিয় আছে? সমস্ত রাজনৈতিক টেন্সের ধারে ক্যাম্প করতে গেছে। মতুয়া সম্প্রদায় যারা অস্তিত্বের সংকটে ভুগছে বিজেপির জন্য, সেই সময় তাদের ভুল বুঝিয়ে ভোট পাওয়া একটা লোক সে গিয়ে বসে আছে টেন্সের ধারে, আর আপনি বলছেন সে হচ্ছে সক্রিয় আছে। আমরা তো গোড়া থেকে বলছি মতুয়া সম্প্রদায়কে আমরা বারবার বলছি তাদের আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায় বড় মাকে মায়ের মতো শ্রদ্ধা করতেন বারবার, তিনি সেটা প্রমাণ করেছেন, দায়িত্ব পালন করেছেন, অসুস্থতার খবরে ছুটে গিয়ে ব্যবস্থা করেছেন। কিছু লোক, কিছু মানুষ কিছুদিনের জন্য মতুয়াদের কিছু অংশকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে দিয়েছিল। এবার তারা বুঝতে পারছেন বিজেপির এই এসআইআর এবং এনআরসি এইসব খেলাগুলো, এগুলো মুখে এরা বলছে হিন্দু 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 হিন্দু, কিন্তু রাজবংশী থেকে মতুয়া এদের নানা সংকট তৈরি করে ছেড়ে দিয়েছে বিজেপি। আজকে বলছে আমরা সিএ এর ক্যাম্প করছি। আপনি ক্যাম্প করলে, আপনি যদি বিজেপির পাল্লায় পড়ে সিএ ক্যাম্পে যান, আপনি কিন্তু নিজেই নিজের অজান্তে বিরাট বিপদে পড়ে গেলেন। কারণ আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। আপনি বিজেপির সিএ ক্যাম্পে যাওয়ার অর্থ আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি ভারতবর্ষের নাগরিক নন। তারপর আপনি যাবেন কোথায়? তাহলে মতুয়াদের এই যে একটা সংকট তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেস পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল ছিলেন, আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, সমস্ত গোটা পার্টিটা রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। এই বার্তা এটা সেজন্য ওখানে তার কর্মসূচি, মাননীয় মুখ্যমন্ত্রী ওখানে কর্মসূচি মানুষকে সরাসরি পরিস্থিতিটা বোঝাবেন যে বিজেপির জন্য তারা বিপদে পড়ছেন আর পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবি আনন্দ বোস তিনি জলপথে হাওড়ার রাইনগঞ্জ, সাকরাইল এই সমস্ত গ্রামে কিছু মানুষের সঙ্গে কথা বলেন। উনি কেন গেছেন সেটা বলতে গিয়ে বলছেন যে সরকারি প্রতিবেদন, প্রশাসনের প্রতিবেদনের উপর ভিত্তি করে বিশ্বাস করা সবসময় ঠিক না, গ্রাউন্ড জিরো এসে বাস্তব ছবিটা দেখতে। তাহলে ওনার গঙ্গার দূষণ দেখার জন্য যে কেন্দ্রীয় সরকার ঠিক কাজ করছে না, তাহলে তো ওনার গঙ্গাটাকে সাঁতরে পার হওয়া উচিত। উনি যদি ঘটনাস্থলে বা যা যা অভিযোগ আছে, রাজ্যপাল বলছেন আমি অমুক জায়গায় যেতে চাই, আমি সাঁতরাগাছিতে গিয়ে দেখবো না সাঁতরাইলে গিয়ে দেখবো ওখানে কি সমস্যা। আরে গঙ্গাতেও নানা সমস্যা আছে, কেন্দ্রীয় সরকার গঙ্গার প্রতি সঠিক ভূমিকা পালন করছে না। তাহলে রাজ্যপাল যদি সব ঘটনাস্থলেই যাবেন, তাহলে গঙ্গাটা তো সাঁতরে পাওয়া উচিত ছিল। উনি বুঝতে পারতেন জলের কোয়ালিটি, উনি বুঝতে পারতেন যে ওখানে কেন্দ্রীয় সরকারের এই গঙ্গার প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত। উনি সাঁতরাইল গেলেন, ওনার তো গঙ্গাটা সাঁতরে পার হয়ে যাওয়া উচিত ছিল। এইভাবে ঘুরপথে গঙ্গার সমস্যাটা এবং কেন্দ্রের গাফিলতি না দেখে উনি সাঁতরাইলে ওনার বেড়াতে যাওয়া ঠিক হয়নি। আমি জানি না কোনো পিকনিক স্পট দেখতে গেছিলেন। সেই জন্য উনি এটাও বলছেন যে রাজ্যপাল কেন্দ্র রাজ্যের মধ্যে একটা রামধনু, রাজ্যপালের ভূমিকা খুব একটা সহজ নয়, সংবিধান রক্ষা করেন, আবার আইন অনুযায়ী কাজ করতে। আরে রামধনু বৃষ্টির পরে ওঠে, রামধনু বৃষ্টির পরে ওঠে এবং রাজ্যপাল তার যে দায়িত্ব সেটা সংবিধান একদম মেপে দিয়েছে, তিনি সেটার বাইরে গিয়ে এই কাজটা করতে পারেন না। তিনি হয়তো তার যারা নিয়োগকর্তা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তিনি যখন দেখছেন যে বাংলায় বিজেপি সেই অর্থে কোনো মুখ পাচ্ছে না, নেতারা ব্যর্থ, তখন ওনার মনে হচ্ছে উনি হয়তো একটা কার্যনির্বাহী সভাপতি গোছের একটা রোল প্লে করতে চাইছেন। সেই জন্য তিনি এইসব কাজকর্ম করে বেড়াচ্ছেন। সংবিধান ওনার দায়িত্বটা অত্যন্ত স্পষ্টভাবে, কোথায় থাকে রাজ্যপাল যখন বাংলার শ্রমজীবী মানুষ কাজ করে 100 দিনের টাকা পায় না? উনি কি ডাক পিয়ন না পোস্ট অফিস যে দুটো শুধু চিঠি ফরওয়ার্ড করছেন? কেন গিয়ে দিল্লিতে টাকা আদায় করে আনেন না? কেন কোর্ট থেকে আদায় করতে হয় তারপরেও দেয় না? উনি কি ডাক পিয়ন?
চিঠি ফেলতে যাই আমরা রাজভবনে, তখন ওরা দায়িত্ব পালন কোথায় থাকে? কেন রাজ্যপাল আদায় করে আনতে পারেন না? কেন কোর্টকে হস্তক্ষেপ করতে হয়? কেন কোর্ট নির্দেশ দেয় এবং তারপরেও দেয় না? কেন্দ্রীয় সরকার আবাসের টাকা দেয় না, 1,95,000 কোটি টাকা দেয়নি। কোথায় থাকেন তখন, যখন ওই বিজেপির সমস্ত ওই অদ্ভুত আতপাগলা দু একটা লোক, বাংলা বলে কোনো ভাষা নেই, তখন কোথায় থাকেন রাজ্যপাল? স্লেট পেন্সিল নিয়ে এক সরস্বতী পুজোর দিন বাংলা শিখতে বসেছিলেন, একটা টুইট করেননি তো কখনো। পড়া ধরতে যাবো রাজভবনে, বাংলা কতটা শিখেছে? 2 বছর 3 বছর হয়ে গেছে স্লেট পেন্সিল, এখনো কি স্লেট পেন্সিল চলছে নাকি অন্তত খাতাপত্রে লিখতে পারছেন? তো বাংলা ভাষাকে যখন অপমান করছে, একটা স্টেটমেন্ট দিতে পারলেন না? লাস্ট এটা সেটা হচ্ছে আমাদের রাজ্যে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র ঢুকছে। বহরমপুরে আজকে 100 রাউন্ড কার্তুজ, 16টা হ্যাঁ, ম্যাগাজিন, ঢোকে তো। 10,000 টাকা চালানো। বিহার বা প্রতিবেশী রাজ্য থেকে এ রাজ্যে অস্ত্র ঢোকার অতীতেও ঘটনা ঘটেছে, সেগুলো অনেক কমেছে, এখনো করছে কিছু অন্য দল, কিছু দুষ্কৃতী, যেগুলো ওই দিক থেকে এদিকে এসে অপকীর্তি করে চলে যাচ্ছে। আসানসোলের ওদিকে সোনার দোকানে ডাকাতি হলো, জানা গেল পাশের রাজ্যে কি করে ডাকাতি করতে হয় একটা ওয়ার্কশপ চলছে, তাদের আর্মস দেওয়া হচ্ছে, তারা এসে ডাকাতি করে আবার পালিয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে পুলিশ গিয়ে আবার ধরে আনছে। তো ফলে এগুলো তো ওইসব রাজ্যে যারা রয়েছে তাদেরকে তো দেখতে হবে এগুলো। লাস্ট সেটা হচ্ছে আজকেও সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের প্রসঙ্গ টেনেছেন, বলছেন যে রাজ্য সরকার না পারলে কেন্দ্রীয় সরকারের কাজের পথে উত্তরবঙ্গের সিট বেকার হয়ে দাঁড়াবেন না। উত্তরবঙ্গকে দুর্নীতি ভাব রাজ্য সরকারই বানিয়েছে এবং বিজেপি এবার উত্তরবঙ্গে বিপুল সিট জিতবে। উত্তরবঙ্গ থেকে বিজেপি মুছে যেতে চলেছে। সুকান্ত মজুমদার এই চূড়ান্ত ব্যর্থতার সমস্ত রকম আঁচ পাচ্ছেন। কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়ে বিজেপি বিভ্রান্ত করেছিল। জন বার্লাও যেমন চলে এসছেন, দলে দলে বিজেপির সমর্থকরা চলে আসছেন এবং বিজেপির যারা ভোট দিয়ে ফেলেছিলেন তারাও বিজেপির পাশে আর নেই। তার ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গিয়েছে। ফলে উত্তরবঙ্গের মানুষও জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ছুটে যান, সুখে দুঃখে পাশে থাকেন, ভালো উন্নয়ন চলছে। ফলে সেই পরিস্থিতিতে পাহাড়, ডুয়ার্স এবং উত্তরবঙ্গের যে সমস্ত কটি জেলা, সেখানে বিজেপি এবার ভরাডুবি হতে চলেছে। দুর্নীতির দূষণ উত্তরবঙ্গে অত্যন্ত ভালোভাবে কাজ হচ্ছে। উত্তরবঙ্গে তো বিজেপি নেতাদের মধ্যেই স্বজন পোষণ, দুর্নীতি, গোষ্ঠীবাজির এইসব অভিযোগ। জন বার্লাকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবে। যারা বিভিন্ন জায়গায় চা বাগান থেকে শুরু করে বা অন্যান্য জায়গায় বিজেপি সামান্য যে পঞ্চায়েতও দায়িত্বে আসছে, সেখানেও স্বজন পোষণ, দুর্নীতির অভিযোগ উঠে আসছে। মানুষ কি বিরক্ত হয়ে গিয়েছে। কুণালদা, সিবিআই আধিকারিকরা বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন, কয়লা পাচারকাণ্ডের এর আগেও করেছে। ওরা বলছে যে ফেব্রুয়ারি মাসে নামের তালিকা তারা দেবেন, কিন্তু এখনো কেন দিতে পারছেন না? আমি কি করে বলবো? ওনারা যদি মনে করেন এখনো ওনাদের তদন্ত চলবে এবং ঠিক যখনই ওরা বলবেন যে আমরা ফেব্রুয়ারি মাসে নামের তালিকা দেব, মানুষ সঙ্গে সঙ্গে বুঝে যাবেন কেন ফেব্রুয়ারি, না সামনে ভোট আছে তাই। তো সুতরাং ওনারা নিজেরাই নিজেদের আচরণে বুঝিয়ে দিচ্ছেন, ওনাদের গতিবিধিতেই বুঝিয়ে দিচ্ছেন যে গোটা জিনিসটা হচ্ছে একটা নির্বাচন কেন্দ্রিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এইসব দৌড়ঝাঁপ হাঁটা চলা, কারণ সামনে ভোট আছে। সেই ট্যাগও করা হয় এক্স পোস্টে এবং দেখতে পাওয়া যায় যেমন বিজেপি রাজ্যগুলোতে যখন ভূমিকম্প হয় তো তখন কি হয়, এইভাবে কোনো বিপদকে কেন্দ্র করে মানুষকে ছোট করে এই যে চটুল আলোচনা, এই জন্যই বিজেপি কোনোদিন বাংলার মানুষের মনের গভীরে ঢুকতে পারবে না। তার কারণ হচ্ছে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা তো একটা প্রাকৃতিক ঘটনা, বিপজ্জনক ঘটনা। একটু সেটা বাড়াবাড়ি হলে কি হয় সেটা আমরা বারবার দেখেছি, পাহাড়ে দেখেছি, অন্য জায়গায় দেখেছি। লাতুর ভুলে গেলেন? আরো বহু জায়গায় ঘটেছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই ধরনের ভূমিকম্প যেন না হয়। এখন সেই ভূমিকম্প নিয়ে যখন বিজেপি রসিকতা করে, রাজনৈতিক কটাক্ষ করে, তাহলে বিজেপি রাজ্যে যখন ভূমিকম্প গুলো হয়
তার তার কি ব্যাখ্যা দাঁড়াবে? অধীর রঞ্জন চৌধুরী ওনার একটা তৃণমূল এসআইআর এর নামে নতুন ব্যবসা ফেলেছে, মানুষকে সাহায্য করার নাম বলছে, তৃণমূলকে ভোট দিলে তবেই নাম উঠবে, এইভাবে যেন প্রচার করা করছে। একজন একজন সাংসদ যখন নিজের লোকসভা কেন্দ্রের তৃতীয় হন, তখন তার মনের মধ্যে সবসময় একটা অবসাদজনিত হতাশা কাজ করে এবং তার থেকে তিনি এই ধরনের কোনো সব কষ্টকল্পিত জিনিস দেখতে পান। ফলে এইসব ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু জায়গায় হয়তো চিকিৎসার প্রয়োজন। তার সাথে রাজনীতির বাইরে দুবাইয়ের যে শো চলাকালীন ভারতীয় এটা ভেঙে পড়ে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে কোনো সবিস্তার কোনো মন্তব্য এটা করব না। এবার আমাদেরও দলের যারা শীর্ষ নেতা নেত্রী আছেন, জাতীয় স্তরের রাজনীতি যারা বিশ্লেষণ করেন, তারা বিষয়টা খতিয়ে দেখছেন। দুর্ভাগ্যজনক ঘটনা, দুর্ঘটনা কেন হলো, কি হলো, এসব ব্যাপারে কোনো বক্তব্য নেই। হ্যাঁ, বলো, এতক্ষণ ধরে কে করছে? আমি আগে এসব আন্তর্জাতিক তাহলে একটু এখানে আমার মেয়ে প্রশ্ন কোথায় জগৎ সরকার বলছে যে তৃতীয় বিকল্পই বাংলার ভবিষ্যৎ হওয়া উচিত বা বিকল্প হওয়া উচিত। মানুষ নরেন্দ্র মোদী এবং তৃণমূলের কি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতি খুব বিরক্ত। এখন এটা কোনো ওনার বক্তব্যের উপর আমি আলাদা করে কোনো মন্তব্য করতে চাই না। বাংলার মানুষ বারবার বারবার দেখিয়ে দিচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদিকে যে উন্নয়ন চলছে, অন্যদিকে বাংলার অধিকার রক্ষা, বাঙালির অধিকার রক্ষা, বঙ্গবাসী এবং বঙ্গভাষীর অধিকার রক্ষা। তো এখানে পুরোদস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকছে। সুতরাং এখানে তৃতীয় তো দূরের কথা, দ্বিতীয় বিকল্পেরই কোনো জায়গায়। আর উনি যদি শূন্যের মধ্যে কোনো বিকল্প খুঁজে পান, এখানে তৃতীয় শক্তি শূন্য, তাহলে সিপিএম শূন্য, এবং সিপিএম তো আবার একা নয়, সিপিএম শূন্য, সিপিআই শূন্য, আরএসপি শূন্য, ফরওয়ার্ড ব্লক শূন্য, ডিএসপি শূন্য, এসপি শূন্য, সব মিলিয়ে একটা শূন্য। তার সঙ্গে আবার জোট কংগ্রেস শূন্য। এই ভয়ঙ্কর শূন্য থেকে যে একটা ভবিষ্যতের কল্পনা একটা দেখছেন বর্ষিয়ান অভিজ্ঞ জর্দা, আমার মনে হয় উনি বাস্তব থেকে অনেকটা সরে আছেন। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটাকেই চাইছে এবং বিজেপি যেভাবে বাংলাকে উত্তপ্ত করছে, জনক দেখলে বুঝতে পারছেন এত বর্ষিয়ান অভিজ্ঞ আমলা, বাঙালিদের মধ্যে একটা অন্যতম সেরা আমলা, তিনি এটা বুঝতে পারছেন না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো করছেন, বিজেপি প্রথমে তাকে অপমান করছে, তারপর দেশ জুড়ে সব রাজ্যে সেই স্কিমগুলোকে নকল করা হচ্ছে। আর মানুষ সেই জন্য বলছেন ওইখানে তো সব জেরক্স হচ্ছে, তাই অরিজিনাল মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেয়েছি। তো এগুলো আমার মনে হয় কোনো একটা নির্দিষ্ট কোনো একটা মানে অবস্থান থেকে তিনি এটা বলছেন, কিন্তু শূন্য থেকে তৃতীয় বিকল্পের স্বপ্নে দেখাটা একটু কঠিন। তিনি নির্বাচন কমিশনকে সমালোচনা করেছেন, বলেছেন যে বর্তমান যিনি কমিশনার উনি অমিত শাহের কাছ থেকে আতঙ্কের পাঠ গ্রহণ করেছেন এবং মানুষকে আতঙ্কগ্রস্ত করছেন। এই স্পেশাল কথাটা যে বলা হচ্ছে, এরকম স্পেশাল বলে কিছু বলা যায় না, এটা বিলম্ব। উনি একজন অভিজ্ঞ শীর্ষ স্তরে কাজ করা আমলা, ফলে এসআইআর নিয়ে যদি এই ধরনের কোনো একটা বক্তব্য তিনি থেকে থাকেন, তার কথাও যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। এটা তো রাজনৈতিক মন্তব্য নয়, এটা তো একদম নির্দিষ্ট কিছু বলছি না। স্নায়ুর চাপ এবং রাজনীতির জন্যই এসআইআরকে ব্যবহার করা হচ্ছে। সেটা আমরা বারবার বলছি, সেটা আমরা সেটাই বারবার বলছি যে রাজনৈতিকভাবে বিজেপি নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে এসআইআর কে তাদের সুবিধার জন্য ব্যবহার করে।